অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের মাঠে এমন এক চরিত্র উঠে এসেছে যাকে ঘিরে আলোচনা থামছেই না। জিএস প্রার্থী এসএম ফরহাদ, যাকে প্রতিপক্ষ মেনে নিয়েছে এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে। শুরু থেকেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন, কোনো প্রশ্নে কখনোই পিছু হটেননি। সাংবাদিকরা কঠিন প্রশ্ন ছুড়লেও মুখের উপর জবাব দিয়েছেন। কাজী নজরুলের কবর জিয়ারত প্রসঙ্গে এক সাংবাদিক কটাক্ষ করলে তিনি ঠান্ডা মাথায় জানিয়ে দেন সংগঠনের কর্মসূচি তিনিই ঠিক করবেন। পরে সন্ধ্যায় তিনি সঙ্গীদের নিয়ে নজরুলের মাজারে হাজির হয়ে প্রমাণ করে দেন তার অবস্থান কেবল কথায় নয়, কাজেরও। ফরহাদকে আলাদা করে তুলেছে তার ধারাবাহিকতা। কখনো মেঘমাল্লার বসু, কখনো আবিদ, কখনো হামিম কিংবা ওমামার সঙ্গে বিতর্কে মুখোমুখি হয়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন প্রতিবারই। এক একজনকে আলাদা কৌশলে সামলেছেন, আবার একই সঙ্গে সবাইকে একত্রে আলোচনায়ও অপ্রস্তুত করে তুলেছেন। সবচেয়ে আলোচিত ছিল নারী ইস্যুতে ছাত্রদলের প্রচারণার জবাব। শিবিরকে ঘিরে যখন নেতিবাচক প্রচারণা চলছে, তখন ফরহাদ সংবাদ সম্মেলনে একের পর এক নথি প্রকাশ করে তুলে ধরেন ছাত্রদল নেতাদের অসংখ্য অনৈতিক কর্মকাণ্ড। মুহূর্তেই জাতীয় আলোচনায় চলে আসে বিষয়টি। শুধু প্রতিপক্ষকে ঘায়েল করা নয়, নিজের সংগঠনকেও ভিন্ন মাত্রায় সাজিয়েছেন তিনি। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল গঠনে বৈচিত্র্যের যে দৃষ্টান্ত তৈরি হয়েছে, তার নেপথ্যের কারিগরও ফরহাদ। হিজাবি, নন হিজাবি, পাহাড়ি, চাকমা শিক্ষার্থী সবাইকে একসঙ্গে নিয়ে আশা এবং সম্পাদকীয় দায়িত্ব দক্ষতার ভিত্তিতে ভাগ করে দেওয়া তার পরিকল্পনার ফল। এমনকি ফাতেমা তাসনিম ঝুমাকে সর্বমন্ত্রদের প্যানেলে আনাও ছিল তারই কৌশল। এভাবেই জন্ম নেয় একটি ইনক্লুসিভ ও ব্যতিক্রমধর্মী প্যানেল, যার জয়ের ধারা আজ গোটা ক্যাম্পাসকে বিস্মিত করেছে। তবু এই সাফল্যের মাঝেও তাকে বাদ দেওয়ার চেষ্টা চলেছে। সমঝোতার নামে প্রস্তাব উঠেছিল জিএস পদ ছাত্রদলের হামিমকে দেওয়ার, অথচ ফরহাদ ছিলেন ঢাবি শিবিরের সভাপতি, যার নেতৃত্বে হাজার হাজার কর্মী সক্রিয় ছিল মাঠে। তাকে উপেক্ষা করা মানেই ছিল কর্মীদের মনোবল ভেঙে দেওয়া। শেষ পর্যন্ত তা হয়নি, কিন্তু এই ঘটনা স্পষ্ট করেছে ফরহাদকে কেন্দ্র করে ভেতরে বাইরে কি তীব্র টানাপোড়েন চলছিল। ফরহাদ কোনো একদিনের নায়ক না। জুলাই গণ অভ্যুত্থানের সময় আলোচিত ৯ দফা দাবিনামা তৈরির নেপথ্যেও ছিলেন তিনি। অন্যরা কেবল পাঠ করেছিলেন, কিন্তু পরিকল্পনার মূল কারিগর তিনিই ছিলেন। তার ধৈর্য, কৌশল আর সাহস দেখে অনেকেই পরে এসে স্বীকার করেছেন সে সত্যি একজন চেঞ্জ মেকার। তবে তার সঙ্গে সাদিক কায়েম সম্পূর্ণ ভিন্ন মেজাজের মানুষ। শান্ত, হাস্যজ্জ্বল মুখ আর গালের জল দিয়ে তিনি জয় করেন সবার মন। ফরহাদের মতো তীক্ষ্ণ জবাব না দিলেও তিনি প্রতিপক্ষকে কাছে টেনে নেন সহজ সরল ব্যবহার দিয়ে। একদিকে ঝড়ের মতো ফরহাদ, অন্যদিকে কোমল স্রোতের মতো সাদিক। এই দ্বৈত উপস্থিতি শিবিরের কৌশলকে করেছে আরও দৃঢ়। এই সমন্বিত প্রচেষ্টা দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রতিপক্ষ শিবিরের বাইরে থাকা অনেক বুদ্ধিজীবীও। বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক ইমতিয়াজ মির্জা খোলাখুলি লিখেছেন, ছাত্র শিবিরের পরিকল্পনা, তহবিল ব্যবস্থাপনা, তথ্য সংগ্রহ, প্রচারণা সবকিছু ছিল নিখুঁত। বিপরীতে ছাত্রদল কেবল উচ্ছ্বাস দেখিয়েছে, কিন্তু সঠিক কৌশল নিতে পারেনি। একইভাবে আওয়ামী লীগের কৌশলবিদ আজম খানও তির্যক ভাষায় স্বীকার করেছেন, শিবির যেভাবে গরিব শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, নতুনত্ব এনেছে, সেটাই তাদের বিজয়ের মূল রহস্য। কেবল তাই নয়, কঠোর বামপন্থী শাহবাগী বুদ্ধিজীবীরাও পরাজয়ের কারণ খুঁজতে গিয়ে শিবিরকে অভিনন্দন জানাতে বাধ্য হয়েছেন। তারা স্পষ্ট বলেছেন, এত বিপুল ভোট কারচুপির মাধ্যমে পাওয়া সম্ভব না, বরং নিজেদের দুর্বলতাই এখানে বড় কারণ। সব মিলিয়ে ডাকসু নির্বাচন শুধু একটি ভোটের লড়াই না, বরং প্রমাণ করেছে সংগঠিত কৌশল আর সাহসী নেতৃত্ব কাকে বলে। আর এই গল্পের কেন্দ্রে আছেন এক যুবক, এসএম ফরহাদ, যাকে শুরু থেকে বলা হয়েছে একটি চ্যালেঞ্জ, এবং নির্বাচনের পর সেই কথাটাই সত্যি প্রমাণিত হয়েছে।